শরীয়তপুর আকাশের কোন নেতা আছে? পালং জাজির কোন নেতা আছে? গণমানুষের কোন নেতা আছে? সেই নেতা আরো জোরে ধরছে বলো, একই সুরে সুরের সুরে ধরছে বলো, তোমার আমার শরীয়তপুর আকাশের কোন মার্কা আছে? পালং জাজির কোন মার্কা আছে? গণমানুষের কোন মার্কা আছে? সেই মার্কা ধরছে বলো, সবাই বলো তোমার আমার সর্ববেলা আরো জোরে জমি যাবো আরো জোরে ধরছে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাথুরিয়াবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, উপস্থিত নেতৃবৃন্দ এবং এই কাথুরিয়া এলাকার গণ্যমান্য মুরব্বী ব্যক্তিবর্গ, যুবক ভাইয়েরা, আপনারা এতক্ষণ বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলেন। আপনারা এই রাতে সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আমাদের কথা শোনার জন্য বসে আছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে বক্তৃতার শুরুতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আমি স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি। আপনাদের এই কাঠুরিয়ার কিছু সন্তান আমার দলের কর্মী ছিল জনাব রাফেল ফরাজি, মরহুম রাফেল ফরাজি। সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে অনেক অল্প বয়সে ইন্তেকাল করে। আমি আজকে আমার বক্তৃতার শুরুতে তার রূহের মাগফিরাত কামনা করি। আজকে এই কাঠুরিয়াবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছেন। এখানে আমাদের ভাই ইদ্রিস ফরাজি সহ, আমি সবার নাম বললে অনেক লম্বা হবে, ওই সজিদ ফরাজি, সবুজ ফরাজি, আরাফাত শরীফ, এইভাবে ওই শুক্র ফরাজি সহ আরো অনেক যারা আজকে পরিশ্রম করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে যে উদ্দেশ্যে এখানে আমরা এসেছি, আপনারা সকলে জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচনে একটি দেশের সরকারের পরিবর্তন হয়। সরকারের পরিবর্তন হলে দেশের সার্বিক অবস্থারও কি হয়, পরিবর্তন হয়। আমি আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের কারো ভাতিজা, কারো ভাই, কারো চাচা। আমি আজকে পালেরচরে জন্ম নিয়ে আমি গর্ববোধ করি যে আমার জন্মস্থান পালেরচর। আজকে আমি সারা দেশে পরিচয় দেই। আজকে আমি প্রায় 10 দিন যাবত, আরো বেশি, আমি এলাকায় কিন্তু আমি শরীয়তপুরের প্রতিটা ইউনিয়নে আমি গিয়েছি। আমি গণসংযোগ করেছি, সবার সাথে কথা বলেছি, সব জায়গায় আমি গর্ব করে বলেছি আর পালেশ্বরের সন্তান। আজকেও আমি বিকালে গয়াতলা বাজার বিনোদপুরে, এরপরে আপনার মাগরিবের পরে গঙ্গনগর বাজার গণসংযোগ করেছি। আমি গর্ব করে বলেছি আমি পালেশ্বরের সন্তান, সবাইকে বলেছি। তো ভাইরা, আগামী নির্বাচন যে হতে যাচ্ছে, এই নির্বাচনে যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই,
আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই তাহলে আগামী 5 বছর আমাদের খেসারত দিতে হবে। আর যদি সঠিক সিদ্ধান্ত নেই আগামী 5 বছর আমরা ভালো থাকবো, দেশের উন্নয়ন হবে, জনগণের উন্নয়ন হবে, মানুষ ভালো থাকবে। এজন্য নির্বাচনের সময় আবেগে ভোট দেওয়া যায় না। আপনাকে চিন্তা করতে হবে, আমার এই ভোট এটা পবিত্র আমানত, আমি কাকে দিব। এই ব্যাপারে ইসলাম এবং আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা কিন্তু দেওয়া আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে একটা ভোটের অধিকার দিয়েছি, মতামত দেওয়ার অধিকার দিয়েছি। তোমরা তোমাদের এই ভোটকে একজন যোগ্য ব্যক্তির বাক্সে তোমরা ভোটটাকে দিবে। যদি তুমি টাকা পয়সা খেয়ে সামান্য 1000 টাকার লোভে, 2000 টাকার লোভে যদি তুমি বিক্রি হয়ে যাও এবং অযোগ্য পাত্রে তুমি তোমার ভোটটা দিয়ে দাও, এটা ইসলামের বিধানের বাইরে চলে গেল। আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, মনে রাখবেন, যদি ওই এমপি সাহেব যদি ভালো কাজ করে, আপনি ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় কিন্তু আসবে, কারণ আপনার ভোটে সে এমপি হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ভোটে যদি কোনো নির্বাচিত এমপি, কোন চেয়ারম্যান, আরো যদি কেউ এই ভোটে নির্বাচিত হয়ে যদি সে গম চুরি করে, রাস্তার টাকা চুরি করে, রাষ্ট্রীয় টাকা চুরি করে, বিদেশ পাচার করে, মানুষ খুন করে, মানুষকে হয়রানি করে, মামলা দিয়ে হয়রানি করে, অর্থাৎ যত ধরনের অন্যায় কাজ যদি সে করে, তাহলে এই অন্যায় কাজের দায় ভারও আপনার ঘাড়ে কিছুটা আসবে। এজন্য ভোট দেওয়ার যে বিষয়টা, এটা আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। অনেক সময় দেখা যায় নেতা কারো কাছ থেকে টাকা নিয়েছে, কোন প্রার্থীর কাছ থেকে, তখন সবাই চাপ দেয়, কিন্তু এই চাপ তো আপনি সইতে পারবেন যদি আল্লাহ আপনাকে কবরে গিয়ে চাপ দেয়, তোকে আমি বিবেক দিয়েছিলাম, তোকে আমি জ্ঞান দিয়েছিলাম, তুই কেন একজন অযোগ্য ব্যক্তির বাক্সে তুই ভোট দিয়েছিস। এখন যোগ্য লোকটাকে এটা তো বের করতে হবে। যোগ্য লোক হলো সামাজিক ভাবে ইসলামের দৃষ্টিতে যে লোক সৎ, যে লোক সৎ, যে লোক মানুষের ক্ষতি করবে না, যে লোক জনগণের টাকা চুরি করে পকেটে ভরবে না, যেই লোক মানুষকে ধোঁকা দিবে না, যেই লোক মানুষকে ক্ষতি করবে, যারা যোগ্য লোক হইতে পারে না। যোগ্য লোক হলো সৎ মানুষ, যে মানুষের কল্যাণে কাজ করবে, সত্য কথা বলবে, কোন সময় সে এমন কোন কাজ করবে না যেটা জনকল্যাণ বিরোধী হয়, সে হলো যোগ্য লোক। অতএব আপনারা এই যোগ্য লোক বেছে আপনাদেরকে ভোট দিতে হবে। এবার আসেন, আমি আপনাদের এলাকার সন্তান। আজকে আগামী নির্বাচন এটা কোনো খেলার নির্বাচন নয়, এটা এমপি নির্বাচন। প্রায় 23টা ইউনিয়ন এই আসনে, 2টা পৌরসভা, আমি প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি। মনে করবেন যেমন আজকে এখানে আপনারা 500 লোক হয়েছেন, আমি সেই ত্রিকোণী গেলেও 1000 লোক আমার মিটিং হয়, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায়। আজকে আমি গয়াতলা গিয়েছি, আমার সাথে 9 জন লোক গিয়েছে, কিন্তু গয়াতলা যখন নামছি বাজারে শত শত লোক আমার সাথে গণসংযোগ করছে। এগুলি সব আপনাদের দোয়ায় আমার এটা হয়েছে। আমার কোনো যোগ্যতা নাই, বালেশ্বরবাসীর দোয়ায় আমি যা পড়ছি, যতটুকু আমি পৌঁছেছি আপনাদের দোয়ায় পৌঁছেছি। অতএব এই নির্বাচনে আমি আজকে আহ্বান করব পুরো বালেশ্বরবাসীকে, আমাদের যে গোষ্ঠী আছে না, ফরাজি গোষ্ঠী, মল্লিক গোষ্ঠী, হাওলাদার গোষ্ঠী, সকল গোষ্ঠী মিলে একটা গোষ্ঠী হতে হবে। বালেশ্বরবাসীকে
এই নির্বাচনে জয়লাভ করতে হলে আমাদের পালেশ্বরের সকল গোষ্ঠীর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা পরিবার হতে হবে। যদি আমরা একটা পরিবার হতে পারি, ইনশাআল্লাহ আমরা এই ইলেকশনে বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা রিক্সা মার্কার সমর্থনে কে কোন গোষ্ঠী, কে বড় গোষ্ঠী, কে ছোট গোষ্ঠী, এগুলো আমরা রেখাকে আমরা মুছে দিব। অর্থাৎ আমি পালেশ্বরের সন্তান, আপনার আমার মুরব্বী, আপনার আমার অভিভাবক, আমরা যদি সকল পালেশ্বরবাসী একটা গোষ্ঠী হতে পারি, একটা পরিবার হতে পারি, তাহলে এই পরিবারের চেষ্টায় আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। আর যদি এই পালেশ্বরের লোক আমরা এক গোষ্ঠী না হতে পারি, তাহলে আমাদের জন্য একটু সমস্যা আছে। কি বলেন? আপনারা পারবেন এক গোষ্ঠী হতে? সকল গোষ্ঠী ভেদাভেদ ভুলে গিয়ে আমরা পালেশ্বরের লোক রিক্সা মার্কার সমর্থনে আমরা একটা পরিবার। কি বলেন? আজকে আমি এই পুরা শরীয়তপুরে প্রতিটা ইউনিয়নের, আমাদের এই শরীয়তপুরের যারা রুই কাতলা আছে না, কি বলেন, এখানে তো রুই কাতলা দেখছেন তেমন নাই। এখানে আমরা সব গরিব মানুষ। কি বলেন? আমরা সব গরিব মানুষ। জনগণের পাওয়ার অনেক পাওয়ার। এই যে 24 সালে যে গণ অভ্যুত্থান হয়ে গেল, এটা কি চিন্তা করছিল শেখ হাসিনা হয়ে যাবো? কি বলেন? আমরা চিন্তা করি নাই, কিন্তু জনগণ রাস্তায় নেমে গেছে। এত বড় শক্তিশালী একটি সরকারকে জনগণ 4-5 দিনে কাটিয়ে ফেলাইছে। জনগণ যদি গর্জে ওঠে, তাহলে বিজয় লাভ করা সম্ভব। সেটা আপনাদের 24 সালের জুলাই আগস্ট মাসে জনগণ দেখিয়ে দিয়েছে। আজকে আমি যেখানেই যাই, জনগণ এমন ভাবে সাড়া পায়, আমার মনটা ভরে যায়। আমি সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমি এই 10 দিন আমি প্রতিটা গ্রামে গ্রামে গিয়েছি। পালেশ্বরে যাই নাই, কারণ পালেশ্বরটা আমার জন্মভূমি। এখানে তো আমার সময় দেওয়ার দরকার নাই। আমি সারা এই নাওরবাদে শুরু করে একদম সেই সর্বশেষ ইউনিয়ন রুদ্রকর আমি পর্যন্ত দিয়েছি। এজন্য বড় বড় রুই কাতলার সাথে আমারও কথা হয়েছে। তারা আমাকে ফোন করে, তাদেরকে আমিও ফোন করি। আলহামদুলিল্লাহ, তারা সবাই আমার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। তারা বলেছে আমরা সময় মতো দিকেই আপনার সাথে আমরা আছি, অতএব কোনো ভয় পাওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমরা যদি এমপি হতে পারি, দেখেন আমি সারা বাংলাদেশে ঘুরি, আমি দলের মহাসচিব। আমাদের এই শরীয়তপুর 1 আসনে, বিশেষ করে পালেশ্বরের মতো এত অনুন্নত এলাকা সারা বাংলার কোথাও নেই। এই যে আপনাদের কাকুরিয়া তো মোটামুটি একটু এখন ব্যবস্থা হয়েছে, কিন্তু আপনার পালেশ্বরের পূর্ব দিকে যান, একটা গ্রাম আছে খোরশেদাগঞ্জের কান্দি। হ্যাঁ, আমি একদিন গিয়েছিলাম ওই বাড়িতে। এই এক গিরা কাদা, এই যে গত ঈদের দিন আমি গিয়েছিলাম, এক গিরা কাদা ভেঙে ওই বাড়ি যেতে হয়। অর্থাৎ আপনি সুস্থভাবে গেলে আপনি কাপড় চোপড় নিয়ে ফিরে আসতে পারবেন, এটা মনে হয় সম্ভাবনা কম। এই হলো আমাদের পালেশ্বরের অবস্থা, জাজিরার অবস্থা। অতএব আমরা যদি সুযোগ পাই, আমি ওয়াদা করতেছি, এই যে মাটিকান্দি থেকে এই পালেশ্বর পর্যন্ত নদী ভাঙ্গন, আমি এই নদী ভাঙ্গনের জন্য আমি পানি মন্ত্রণালয়ের কথা বলেছি, তারা বলছে আমরা দেখতেছি। আমি ডিসিকে বলেছি তাড়াতাড়ি ব্যবস্থা নেন। ডিসি মহোদয়, ভদ্র মহিলা, উনি বলছেন আমি দেখতেছি। এমনি ভাবে এলাকার চেয়ারম্যান সাহেবের সাথে আমি কয়েকবার কথা বলেছি যে বিষয়টা আপনারা ব্যবস্থা নেন। যদি আমরা এমপি হতে পারি, আমাদের কাউকে আর বলতে হবে না, দাবি করতে হবে না ইনশাআল্লাহ। আমরা যদি এমপি হতে পারি, তাহলে এই মাঝিকান্দি থেকে শুরু করে পালেশ্বর পর্যন্ত নদী ভাঙ্গনে আমরা স্থায়ী বাঁধ নির্মাণ করবো ইনশাআল্লাহ। আমার পালেশ্বরের লোকদেরকে
আমার নিরাপদ রাখতে হবে, এই নদী ভাঙ্গন থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য আমাদের একটি স্থায়ী বাঁধ দরকার আছে। ইনশাআল্লাহ সময় লাগবে না, ফেব্রুয়ারির নির্বাচন আছে আর 3 মাস বা 3.5 মাস। এরপরে যদি আমরা সুযোগ পাই, আমরা এই কাজটি সবার আগে ইনশাআল্লাহ করব। যদি আমরা সুযোগ পাই, এই শরীয়তপুর 1 আসনের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন আমরা করব। দেখেন, শরীয়তপুর একটা ছোট্ট এলাকা, একটা আসন। একজন এমপি 5 বছরে যা বরাদ্দ পায়, যদি এটাকে সঠিকভাবে যদি কি করা হয়, ব্যয় করা হয়, বন্টন করা হয়, 5 বছরে এই শরীয়তপুর মালয়েশিয়ার মতো করা সম্ভব ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের এমপিদের ইচ্ছার অভাব ছিল। আমি গতকাল গিয়েছিলাম দয়াবাজার, দুবলা টান্ডা, হ্যাঁ, ওখানে মুরব্বীরা বলতেছে এই পর্যন্ত কোন এমপি প্রার্থী আমাকে হাত মিলায়নি। এই আপনি কত মাসে দেখেন কি বললো, এই 20 বছরে কোন এমপি ক্যান্ডিডেট এই দোকানে আইসা, বাড়ি আইসা আমার সাথে হাত মিলাইতে পারে নাই এবং তাদের দেখাও করতে পারে নাই। এই প্রথম আপনি মাওলানা সাহেব আমাদের কাছে আসলেন, ভোট চাইতে আসলেন। কথা ঠিক না? ঠিকই তো বলছে। আমার দেশে যারা এমপি ছিল তাদের একটা মার্কা দরকার ছিল। কি ছিল? একটা মার্কা দরকার ছিল। মার্কা যদি আনতে পারতো তাহলে আমরা এমনি জোরে তাকে চাইতাম। সে বাচ্চার মতো বসে থাকতো, টাকা পয়সা নিয়ে ব্যবসায়ীরা, চেয়ারম্যান মেম্বাররা কত লাগবে তারা যে হাজির হয়ে যেত। আমি নাম বলবো না, বালেশ্বরের এক বড় নেতা, উনি যাচ্ছেন দৌড়াইয়া গত নির্বাচনের সময়। জিজ্ঞেস করবো টাকা কোথায় যায়, দেখেছি কাজী কান্দি এমপি সাহেবের নির্বাচন জনসভায়। আমি তো দাওয়াত দেয়নি কি আপনাদের? দাওয়াত দিব দূরের কথা, না গেলে নাম কাটা যায়। এই তো হলো আমাদের দেশের অবস্থা। দাওয়াত দিব দূরের কথা, না গেলে নাম কাটা যায়, যাই হাজিরা দিয়ে যেতে হয় আর বক্তৃতা করে যেতে হয়। এরা যদি এমপি হয়, জনগণের কষ্টটা কিভাবে বুঝবে? জনগণের ভালোবাসা নিয়ে যারা এমপি হবে, যারা গ্রামে গ্রামে ঘুরবে, রাস্তাঘাট দেখবে, তাদের যারা উন্নয়ন কাজ করা সম্ভব। আর যারা একটা মার্কা নিয়ে আসলে এমপি হয়ে যায়, তাদের যারা জনগণের মহব্বত ভালোবাসা বোঝা সম্ভব নয়। এবার সুযোগ আসছে আপনাদের, এবার সুযোগ আসছে। কারণ আমি একটা জিনিস বলি, স্পষ্টই বলি, আওয়ামী লীগ আমাদের দেশের মানুষ বেশিরভাগ করে এই দলটাকে করে, কিন্তু এবারে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে না। এবারে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারতেছে না, যে কোনো কারণে আসতে পারতেছে না। তাই বলি কি, যারা আমরা আওয়ামী লীগ করি ভোট দেওয়া বন্ধ করে দিব? আপনারা কেউ ভোট দিলেন না, এমপিতে কেউ হবে। যদি 5টা ভোট যদি ভোট পায় তবে হবে। অতএব এবারে নির্বাচন, এটাকে বলা হয় আন্তরিকতার ব্যাপার। আমি জাজিরার প্রার্থী, আমার বিকল্প যে প্রার্থী হচ্ছে ধানের শীষ মার্কা নিয়ে, ওনার বাড়ি কোথায় আপনারা জানেন? আপনারা জানেন ওর বাড়ি কোথায়? অতএব আমাদের কথা হলো, আমরা যদি বিজয় হই, বালেশ্বর বিজয় হবে, আমরা বিজয় হলে জাজিরা বিজয় হবে, আমরা বিজয় হলে শরীয়তপুর 1 আসন বিজয় হবে। তারা বিজয় হলে কারা হবে আপনারা জানেন। অতএব আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা যদি সুযোগ পাই, আমরা এই রাস্তাঘাটকে উন্নয়ন করব। এবং 2 নম্বরে, এই জাজিরা পালনে ভালো কোনো হাসপাতাল নাই, কোনো হাসপাতাল নাই। ওই দিন রাত্রে আমি বাড়িতে আসছি 11টা বাজে, তখন আমার পাশের বাড়ির একজন মহিলা হঠাৎ করে অসুস্থ, শ্বাসকষ্ট। আমি বললাম আমার গাড়ি নিয়ে যাও, আমার গাড়ি নিয়ে যাও। আমার ড্রাইভার ঘুমাই গেছে, জাজিরা যাও। আমি চিন্তা করছি যে জাজিরা গিয়ে যদি কাউরে পাইবো কিনা, এই রাত 12টা বাজে, আমি খুব চিন্তা করছি। আমি ঘুমাই নাই, তো জাজিরা গিয়া কাউকে পাইছে। রোগ ছিল শ্বাসকষ্ট, ওই স্প্রে দিছে, ভালো হয়ে গেছে। আজকে রাত্রে এই 12টা বাজে যদি আমার গাড়ি না থাকতো, এই মহিলাকে এই ভ্যান গাড়ি বা অ্যাম্বুলেন্স করে খুঁজতে খুঁজতে জাজিরা যে রাত্রে
কতক্ষণ লাগতো? অনেক সময় লাগতো। দাদুরা যখন কাউকে না পাইলে শরীয়তপুর যাইতো, শরীয়তপুর কাউকে না পাইলে ঢাকা যাইতে হইতো। একজন লোক স্ট্রোক করলে এই 5-6 ঘন্টা যদি রাস্তায় থাকে, কিন্তু রাস্তায় মারা যাবে। এই জন্য যদি আমরা সুযোগ পাই তাহলে এই জাজিরা পালনে আমরা মান সম্পন্ন হাসপাতাল করব। আজকে আমাদের দেখেন শিক্ষা ব্যবস্থা, এই যে স্কুলগুলো ঠিক 40 বছর আগে যে ধাপে চলছে এখনো ওই ধাপেই চলছে। আজকে দেখেন এই যে ক্যান্টনমেন্টে স্কুলটা হয়েছে, এই যে পদ্মা ক্যান্টনমেন্টে আমি সেই দৌড়িয়া গেছি, সেখানে দেখে স্কুলের বাস সারা শরীয়তপুরে ঢাকা থেকে আপনার বাসে করে ছাত্র এখানে ভর্তি করে। কেন করে? স্কুলের মান ভালো, লেখাপড়ার মান কি ভালো। আমরা যদি প্রতিটা স্কুলকে এরকম মান সম্পন্ন করতে পারি তাহলে আমাদের সন্তানরা ঢাকায় গিয়ে বাসা ভাড়া করে খরচ করে পড়া লাগবে না, এখানে ভালো লেখাপড়া করতে পারবে। এজন্য আমরা সুযোগ পেলে শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন আমরা করব। এরপরে দেখেন আমরা কতটা দুর্ভাগা। আজকে যদি ছুটির দিন এই হারুন ফরাজি ভাই তার পরিবার নিয়ে একটু ঘুরতে যায়, বাচ্চাদের একটু ঘুরে আসি, এমন কোনো জায়গা আছে আমাদের দাদিরার মধ্যে, মানে বিনোদন কেন্দ্র, একটা ভালো জায়গা যেখানে একটু আপনার ঠান্ডা মেজাজে বসতে পারবে, বাচ্চাদের ঘুরতে পারবে, আমাদের এখানে নাই। যেতে হবে সেই বিক্ষোভ যেতে হবে। যদি আমরা সুযোগ পাই তাহলে এই জাজিরা পালনে আমরা সুস্থ বিনোদন কেন্দ্র আমরা তৈরি করব। আমাদের সন্তানরা ছুটির দিনে এখানে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, তাদের ব্রেন ক্লিয়ার করবে, আমরা সেটা করব। আজকে আমাদের যুব সমাজ চাকরি নাই। একজন ছেলে লেখাপড়া করার পর তাকে যখন চাকরি দিতে হয় তখন যে ঘুষ দেওয়া লাগে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, এই ঘুষ দিতেও পারে না আর তার চাকরিও হয় না। এরপরে কি করে? একটা ছেলে মাস্টার্স পাস করে সে ওই মালয়েশিয়া গিয়া ওই লেবারের কাজ করতে হয়। আমি গিয়েছিলাম, আমি গত 2-3 মাস আগে, এখানে আছেন আর রাসেল খান, এই রাসেল খান আছে, এ বড় ভালো মালয়েশিয়া ভালো আছে। আমি গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুরে, যাই দেখি আমার পালেশ্বর দাদিরার হাজার হাজার সন্তান কত কষ্ট করে পরিশ্রম করে, এবং মাঝে মধ্যে কোনো সমস্যা হয়ে গেলে তাদের ওখানে কেউ দেখার থাকে না। যদি আমরা সুযোগ পাই তাহলে এই জাজিরা পালনে আমরা কলকারখানা তৈরি করব। আজকে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশের বহু শিল্প কলকারখানা তারা এখানে বিনিয়োগ করতে চায়, তারা এখানে কারখানা করতে চায়। আমরা সুযোগ পেলে আমরা এখানে এগুলো ফ্যাক্টরি করব এবং আমার যুবক ভাইদের চাকরির ব্যবস্থা করব। যুবক ভাই চাকরি নাই, যার কারণে তারা আজকে ইয়াবা, মাদক সহ বিভিন্ন অপকর্মে জড়ায়া যায়, বেকার থাকে। কি করবে? রাত্রে 12টা পর্যন্ত রাস্তায় রাস্তায় এই মাদকের কাজ চলে। আমরা এমন একটা সমাজ করতে চাই যেই সমাজের কেউ মাদক গ্রহণ করবে না। দেখেন, এটা তো মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেটের বিষয়। আপনারা যারা বিদেশে গিয়েছেন, আপনি বিদেশে গেলে, মালয়েশিয়া গেলে, আপনি এক গাড়ির থেকে একটা এরকম ময়লা রাস্তা ফেলতে আপনি মুছাইব না, মানে রাস্তাটা পরিষ্কার। আপনি গাড়ির থেকে একটা ময়লা রাস্তায় ফেলবেন, এটা আপনার মন চাইবে না, মনে বিবেকে বাধা দিবে। আপনার মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে কোনো ট্রাফিক পুলিশ নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই। সৌদি আরবে ট্রাফিক পুলিশ নাই। আমি ওমান গিয়েছি, ট্রাফিক পুলিশ নাই। সৌদি আরবে একদম রাত 3টা বাজে আমার গাড়ি চলতেছে, পুরা রাস্তার মধ্যে কোনো একটা গাড়ি নাই, মানুষও নাই। আমি চিন্তা এয়ারপোর্টে আসবো, আমার গাড়ি ঠিকই থামাই দিছে ট্রাফিক পয়েন্টে। জিজ্ঞেস করলাম কেন থামাইলা? সব তো খালি। বলে আমাকে, আমি ক্রস করলে আমাদের মামলা হয়ে যাবে, আমার থামতেই হবে। যখন বাতি গ্রিন বাতি জ্বলছে তখন সে ছাড়লো। অথচ আমার দেশে ট্রাফিক পুলিশ থাকেও গাড়ি কন্ট্রোল করা যায় না। এর কারণ হলো আমাদের মাইন্ড সেটআপটা সমস্যা আছে। যদি আমরা মাইন্ড সেটআপ তৈরি করতে পারি, আমি কোনো অন্যায় কাজ করব না, আমি কোনো দুর্নীতি করব না, আমি মাদক গ্রহণ করব না, আমি কারো ক্ষতি করব না, একজন অটোমেটিক কাজ দ্বারা কোনো ক্ষতি হবে না। আমাদের সন্তানরা যখন দেশে দেখা যায় আপনার অনেক মারামারি কাটাকাটি করে, বাবা বিরক্ত হয়ে বিদেশ পাঠায় দেয়, ইউরোপ কান্ট্রিতে, ওখান থেকে যখন সে আসে একদম ভদ্র মানুষ এখানে আসে। কেন? ওখানে গিয়ে সে সন্ত্রাসী করতে পারে নাই,
ওখানে মানুষ দেখছে এটা সন্ত্রাস না, এটা ভালো, তার মাইন্ড সেট ঠিক হয়ে গেছে, অতএব সে আর অন্যায় করে না। আমরা এই শরীয়তপুরকে এমন ভাবে তৈরি করবো যেন এই শরীয়তপুরের কোনো যুবক কোনো মাদক আর গ্রহণ করবে না। দেখবেন যারা মাদক গেছে এরা ব্যস্তও পারবে না। তো ভাইরা আমার, আমি বক্তব্য লম্বা করতেছি না। আমি আপনাদের সকলকে আবারও বলি, যদি আপনারা পালেশ্বরবাসী যদি একটা পরিবার হতে পারে তাহলে আমরা এই নির্বাচন জয়ী হবো ইনশাআল্লাহ। কারণ আপনাদের আত্মীয় স্বজন পুরা জাতিরা সব জায়গায় রয়েছে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরা শরীয়তপুরে রয়েছে। অতএব নির্বাচনকে মানে একদম যদি খুব সহজ ভাবে নেন তাহলে কিন্তু আমরা হেরে যাব। অতএব এই নির্বাচন আমার নির্বাচন নয়, এই নির্বাচন কাঠুরিয়াবাসীর সকলের নির্বাচন, এই নির্বাচন পালেশ্বরবাসীর সকলের নির্বাচন। আমি আবারও বলি, যদি আমরা বিজয় হই পালেশ্বর বিজয় হবে, আমরা বিজয় যদি হেরে যাই পালেশ্বর হেরে যাবে। আমি ওই যে পালেশ্বর মাদ্রাসা মিটিং করেছিলাম, আমি বলেছিলাম যে আমি আপনাদের কাছে আমাকে সপোর্ট করলাম, আপনারা আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সার্বিক সহায়তা করে আপনারা আমাকে আগায় নেবেন। আরেকটা বিষয় বলি, ওই দিন নোয়াব আগুন সাহেব ওই যে আমাদের আমাকে বললেন মাওলানা সাহেব তুমি যদি এমপি হও, মাওলানা সাহেব তুমি যদি এমপি হও আমরা যে কি বলবো, এই তোর এমপি সাহেব আছে, তোদের এমপি সাহেব আছে, এই যে আমরা বলবো ভাই তোমার বাড়িতে কি বলবো, এই এমপি আছে নাকি আসতে বলো, আমি তো আপনারা এমন এমপি হতে চাই। অর্থাৎ আপনারা যখন তখন যে কোনো সময় যে কোনো অবস্থায় আমাকে আপনারা পাবেন, আপনারা আমাকে চিনেন, আমি কিন্তু অহংকারের লোক নই, আমি সবার সাথে মিশি, একদম ছোটদের শুরু করে বৃদ্ধ পর্যন্ত। অতএব আপনারা যদি পালেশ্বরবাসী যদি এই সুযোগ গ্রহণ করতে পারেন তাহলে এবার একটা বিরাট বড় সুযোগ আছে, যেহেতু একটা পক্ষ নির্বাচনে নাই, এখন পক্ষ হলো দুইটা, যদি ইসলামী জোট হয় আর বিএনপি জোট হবে, একটা পক্ষ হলো দুইটা। আমি যদি প্রার্থী হই ইসলামী জোটের, আমার বিপক্ষ হবে বিএনপি প্রার্থী। অতএব আপনাদের বুঝতে হবে যে আমরা এবার কাকে নির্বাচন করবো। আরেকটা বিষয় আমাদের অনেক বক্তারা বলেছে, আজকে এখনো কোন দল ক্ষমতা আছে, কি বলেন ক্ষমতা আমরা আছি, বিএনপি আছে, জামাত আছে, কেউ নাই। কিন্তু এখনো আমি যখন এই জাতিরাতে আসি আমাকে বহু মানুষ ফোন করে যে ভাই বহু সমস্যার মধ্যে আছি, বাড়ি থাকতে পারি না, কেন, এরা কি অন্যায় করেছে আমি বুঝি না। আমি অভিশাপকে আমি পরশুদিন বলেছি যে আপনি কেন এটাকে ডিস্টার্ব করেন, এরা কি অন্যায় করেছে আমি বলেছি, আমার সামনে লোক ছিল। যারা দোষী তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, দোষী সে যে দলেরই হোক। কিন্তু আজকে আমাদের এই জাতিরাতে দাদাও ভাবে মামলা হইতেছে, দাদাও ভাবে মানুষ বাড়ি থেকে পলায় থাকতেছে, এটা আমি এক তীব্র নিন্দা করি, আমি তীব্র নিন্দা করি। যদি আমরা সুযোগ পাই ইনশাআল্লাহ যারা নির্দোষ তারা বাড়ির করে তার বাড়িতে ঘুমাবে, ব্যবসা করবে, তাদেরকে কেউ তুমি বাবাইতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কাউকে হয়রানি করবো না, কাউকে হয়রানি করতেও দিব না, হয়রানি করবো না, তাকে করতেও কি দিব না। আবারও বলি, যারা দোষী তাদের বিচার হওয়া উচিত, যারা নির্দোষ কিন্তু একটা দল করে এটা তাদের দোষ। দল তো করতেই পারে, কি বলেন, দল তো আমিও করি, দল তো বিএনপিও কেউ করতেছে। অতএব যারা দোষী তাদের বিচার হোক, আমার কোনো আপত্তি নাই। যারা নির্দোষ হয়রানি হচ্ছে এটা আমি একটি নিন্দা জ্ঞাপন করি এবং আমি এই ব্যাপারে আমি কথা বলতেছি, আমি ব্যবস্থা নিব। আপনারা ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন এবং আগামী 5 বছর যদি আমরা বিজয় হতে পারি, আমরা সকলে মিলে আমরা এই পালেশ্বর সহ পুরা জাজিরা এবং শরীয়তপুরকে আমরা উন্নয়নের একটা মডেল হিসেবে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যদি কোনো কথাবার্তা ভুল হয়, যদি কেউ কষ্ট পান ক্ষমা করে দিবেন, কারণ কথা বলতে গেলে 2-1 কথা অনেক সময় হয়েই যায়, কারণ ফ্লিপ হতে পারে।
অতএব আপনারা সকলে দোয়া করবেন। আর আজকে থেকে সকলে মিলে আমরা একটা গোষ্ঠীতে হতে পারি, ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।